বিভিন্ন দাবিতে আজও কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ। গাজীপুর আশুলিয়া অর্ধশত প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। খুলনায় নিখোঁজের 6 দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বদরুল অচেতন অবস্থায় উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে। নড়াইলের সাবেক এমপি মাশরাফি ও তার বাবা সহ 90 জনের নামে মামলা, ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগ। রাজশাহী 4 আসনের সাবেক এমপি এনামুলের বিরুদ্ধে শত শত বিঘা জমি দখলের অভিযোগ, সম্পদ অনুসন্ধানে নেমেছে দুদক। আমাদেরকে হাঁটায় দেয়, এমনকি ভয় দেখায় যে সব কিছু আমাদেরকে উঠায়, এমনকি আমাকে আমার বাবাকে উঠায় নিয়ে যাবে। বিনা নোটিশে উনি আমাদের দোকান ভাঙচুর করেন। সরকারের কাছে নিজে বেচে দিয়ে টাকা নিয়ে খাইয়া দেশে জনগণের আজ পর্যন্ত কোনো উপকার হয়নি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের প্রায় অর্ধশত পোশাক কারখানার উৎপাদন বন্ধ। বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। আশুলিয়ায় হামিম গ্রুপের 6টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও কয়েকটি কারখানায় বন্ধ নোটিশ ঝুলিয়ে দিয়েছে মালিকপক্ষ। কর্মকর্তারা জানান, শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হলেও বেআইনি ধর্মঘট থেকে সরে না আসায় প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে বেরিয়ে যান। শিল্পাঞ্চলের নিরাপত্তায় মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনী। শ্রমিক আন্দোলনের জের ধরে গাজীপুরে 22টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ। কয়েকটি প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। মাসের 10 তারিখের মধ্যে বেতন দেয়া, হাজিরা বোনাস বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার দিনভর বিক্ষোভ করেন কয়েকটি সংগঠনের প্রতিষ্ঠানের শ্রমিকরা। সহিংসতা এড়াতে 25টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে আজ সকালে 3টি কারখানা চালু হয়েছে। এদিকে চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকোর শ্রমিকরা। এতে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। আমাদের যে ন্যায্য বেতনগুলা আমরা সেটা পাচ্ছি না। এখানে 25 বছর 30 বছর চাকরি করে বেতন 6,000 টাকা, 6,200 টাকা। এই বেতন দিয়ে কি মানুষের চলে? মাসিক বেতন এবং পার্মেন্ট যারা আছি তারা আমাদের ন্যায্য বেতন পাচ্ছে না। তাই আমরা এই আন্দোলনে দাঁড়াইছি। আমরা শুধু আমাদের ন্যায্য বেতন চাই। আর আমাদের মালিক পক্ষ এখানে আসে আমাদের বলুক যে তোমাদের বেতন আমরা দেবো, তোমরা কাজে যোগদান করো, তাহলে আমরা কাজে যোগদান করবো। দর্শক, শ্রমিকদের অবস্থান জানতে আমাদের সহকর্মীরা আমাদেরকে জানাবেন। আমরা গাজীপুরের শুরুতেই চক্রবর্তী এলাকায় যেতে চাই, সেখানে আছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, দাবি দেওয়ার বিষয়ে শ্রমিকরা কি বলছেন, আর মহাসড়কে যান চলাচলের কি অবস্থা এখন? আসলে মধু, তাদেরকে প্রত্যেক মাসে 8 তারিখ থেকে মূলত 10 তারিখের আগে তাদের বেতন ভাতা দেওয়া হওয়ার কথা ছিল। সেটি আসলে বেশ কয়েক বছর যাবত এমনটি পেয়েছিল, কিন্তু এই মাসেই তারা 8 তারিখ বা 9 তারিখ বেতন পায় নাই। সেক্ষেত্রে তারা কর্তৃপক্ষ বলা হয়েছিল যে 10 তারিখে তারা বেতন পাবে। সেক্ষেত্রে কিন্তু আগামীকাল সেনাবাহিনী সহ শিল্প ইন্ডাস্ট্রিজ পুলিশ সকল সমন্বয়ে কিন্তু তারা বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু সেটিও কিন্তু আসলে গতকাল দেওয়া হয়নি। তারা গতকালকে বিক্ষোভ করা হয়েছিল এবং আজকে সকালে তারা সেটি বিভিন্ন মাধ্যমে জানা হয়েছিল যে চলতি মাসের 25 তারিখে বেতন দেওয়া হবে। যেই কারণে কিন্তু তারা এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তারা বিক্ষোভ করছে সকাল 6টা থেকে। সেক্ষেত্রে যদি বলি, দীর্ঘ কিন্তু যানজট লেগে আছে। তবে এখন পর্যন্ত শ্রমিকরা বলছে যে তারা আদৌ বেতন পাবে কিনা সেই বিষয় নিয়ে সন্দেহ রয়েছে। আমরা বেশ কতগুলি পোশাক শ্রমিকের সাথে কথা বলছি, তারা বলছিল যে গত 2 মাস যাবত যে বকেয়া হয়েছে বাসা ভাড়া এবং দৈনন্দিন খাবারের জন্য যে বাসা ভাড়া সহ দৈনন্দিন যে খাবারের পত্র যেগুলি লাগে সেগুলো কিন্তু এখনো কোনো বাকি দোকানের যে বকেয়া রয়েছে সেটির জন্য কিন্তু তাদের বিভিন্নভাবে কিন্তু অপমান অবস্থা হয়েছে, যে কারণে কিন্তু তারা বিক্ষোভটা আরো কঠিনভাবে লেগেছে। তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের বেতন নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখবে।
পলাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুরের রাজেন্দ্রপুরের বাংলাবাজার এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী হোসেন আলী বাবু, তার কাছে যেতে চাই। বাবু, শ্রমিকরা এখনো বিক্ষোভ করছেন কিনা, আর সমস্যার সমাধানে আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? মধু, এখনো কিন্তু শ্রমিকরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। গাজীপুরের পার্টেক্স বেভারেজ লিমিটেড কারখানার যে শ্রমিকরা, সেই শ্রমিকরা আসলে তাদের মূল বেতন বৃদ্ধির দাবিতে প্রায় 4 দিন যাবৎ তাদের এই আন্দোলন কর্মসূচি চলছে। এখন কিন্তু আসলে সেনাবাহিনী এসেছেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এসেছেন, আর্ম পুলিশ এসেছেন। আসলে তারা ভিতরে ঢুকে ম্যানেজমেন্টের সাথে কথা বলছেন, তাদের যে দাবি দেওয়া সেগুলোর বিষয়ে আসলে আলোচনা হচ্ছে। আমরা দেখেছি ম্যানেজমেন্টের সাথে কথা বলছি, সেখানে আসলে তাদের 18 দফা দাবিতে তারা এই আন্দোলন করছে। আসলে কয়টা দাবি আসলে মেনে নেবেন কর্তৃপক্ষ, সেই বিষয়ে আসলে সেনাবাহিনী আলোচনা করছেন। তাদের মূলত প্রথম দাবি হচ্ছে যে তাদের যে 6,000 টাকা বেতন, সেটা হচ্ছে 12,500 টাকা করতে হবে, এবং তাদের যে ওভারটাইম বোনাস, সেই ওভারটাইমের টাকা 350 টাকা করতে হবে, সেই দাবিটা, এবং তাদের যে নাইট টাইম রয়েছে, নাইটে যারা ডিউটি করেছে সেখানে তাদের নাইট টাইমের টাকা সেটাও বাড়াতে হবে। সবকিছু মিলিয়ে তারা আসলে তাদের 18 দফা দাবি, সেই দাবি তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এতক্ষণ তারা আসলে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করেছেন, এখন গেটের সামনে অবস্থান করে তারা বিক্ষোভ করছেন। যতক্ষণ পর্যন্ত এই মালিক পক্ষ যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। মালিক যখন তাদের সিদ্ধান্ত দিবে তখনই বুঝতে পেরেছি, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। বাবু, আপনাকে ধন্যবাদ। নড়াইলে ক্রিকেটার সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা সহ জেলা আওয়ামী লীগের 90 জনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলা করেন লোহাগড়া উপজেলার ছাত্রদলের সদস্য শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ। অভিযোগে বলা হয়, ছাত্র আন্দোলন রুখতে গেল 4 আগস্ট দুপুরে বিভিন্ন দেশীয় অস্ত্র, বন্দুক, পিস্তল, বোমা নিয়ে নড়াইল চৌরাস্তা এলাকায় সমাবেশ হয়, যার নেতৃত্বে ছিলেন মাশরাফি ও তার বাবা। সেখান থেকে ছাত্রদের উপর হামলা চালায় আওয়ামী লীগ সমর্থিতরা। এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন, এখনও চিকিৎসাধীন অনেকেই। নিখোঁজের 6 দিন পর খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক কদরুল হাসানকে উদ্ধার করেছে পুলিশ। ভোরে নগরীর একটি মসজিদের বারান্দা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অচেতন অবস্থায় বদরুলকে ভোরে মসজিদের বারান্দায় দেখতে পায় মুসল্লিরা। তাকে চিনতে পেরে পুলিশ ও তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়। পরে ঘটনাস্থল থেকে কদরুলকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। এর আগে গত 5 সেপ্টেম্বর রাতে নগরীর ময়লাপোতা মোড়ে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের শেষে বাসায় ফেরার পথে নিখোঁজ হন কদরুল। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। খুলনা মেডিকেল থেকে সহকর্মী প্রবীর বিশ্বাস আছেন আমাদের সাথে। প্রবীর, নিখোঁজের বিষয়ে কি জানা গেল? পুলিশই বা কি বলছে? শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। নিখোঁজের বিষয়ে কি কিছু জানা গেল কিনা, পুলিশ কি বলছে বিষয়ে? মসজিদের যে বারান্দা ছিল, সে বারান্দা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সদস্যরা বলেছে, মসজিদের যারা মুসল্লি সকালবেলা যারা নামাজ পড়তে আসে তখন তাকে দেখতে পায়, 2-1 তাকে চিনতে পারে। পরে পুলিশকে খবর দেয়, একই সাথে তার পরিবার পরিজনকে খবর দেয়, এবং তখন সে খানিকটা অচেতন ছিল। তারপর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং চিকিৎসকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি সংখ্যা মুক্ত, খানিকটা ভালো আছে। যেহেতু প্রায় 6 দিন বাইরে ছিল, ভিন্ন জায়গায় ছিল, সে কারণে একটা ট্রমাটাইজে হয়তো তিনি ভুগছেন, সে কারণে সেইভাবে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা যদি ভুক্তভোগীর সঙ্গে একটু কথা বলি, কদরুল, একটু আপনার কাছে জানতে চাইবো যে এই 6টা দিন আপনাকে কারা নিয়েছিল, কিভাবে, কোথায় ছিলেন, কিছু মনে করতে পারেন কিনা? এখন আমি মেন্টালি একটা সমস্যা আছে, আগেও বলছি, আমি কারা কীভাবে নিয়েছিল এটা এভাবে এখন বলা সম্ভব না আর কি। তবে যেটা হয়েছে সেটা আমি আগামীতে আমার ব্রেন ফ্রেশ হওয়ার পরে ইনশাল্লাহ শুদ্ধভাবেই বলবো। এখন আমি বলতে গেলে হয়তো বা এদিক ওদিক হতে পারে। আর যেহেতু কোনো নির্দিষ্ট ব্যক্তি আমার চোখে পড়ে নাই যে আমার পরিচিত কোনো ব্যক্তি আমাকে ধরে নিয়ে গেছে, এরকম কিছু না। যেহেতু এরা কারোর এজেন্ট হিসেবে কাজ করছে,
এই জন্য আমি নির্দিষ্টভাবে কাউকে বলতে পারছি না। আপনাকে ধন্যবাদ। আপনি ভালো আছেন, চিকিৎসকরা বলেছে, এটা অবশ্য বলেছে এবং আপনি আগেও বলেছেন। আমরা শুনছিলাম ভুক্তভোগীর কথা, তবে তার পরিবার পরিজন, গণমাধ্যম কর্মী, বিশেষ করে যমুনা টেলিভিশন এর আগে তার নিখোঁজের ব্যাপারটি সংবাদ সম্মেলন এবং মানববন্ধন হয়েছিল, সেটি সম্প্রচার করেছিল। সে কারণে তার পরিবারের পক্ষ থেকে যমুনা টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। প্রবীর, আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে বিষয়টি নিয়ে। নিজের নির্বাচনী এলাকায় শত শত বিঘা জমি দখলের অভিযোগ প্রকাশ্যে এসেছে রাজশাহী ৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের বিরুদ্ধে। ভুক্তভোগীরা বলছেন, প্রশাসনকে অবৈধভাবে ব্যবহার করে আর নিজের সন্ত্রাসী বাহিনীকে কাজে লাগিয়ে এসব অপকর্ম করেছেন তিনি। ৭০ বছরের এই কৃষক বহুদিন ধরে বুকে চেপে আছেন নিজের জমি হারানোর বেদনা। শত আকুতিতেও তিনি গলাতে পারেননি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের মন। সেই জমিটা লাল ধানি বলে লেখা দেয়, অর্থাৎ ডুবা, কোনো সময় শুকায় না পানি দিয়ে সরকারের কাছে নিজে বেচা দিয়ে টাকা নিয়ে খাইয়া দেশে জনগণের আজ পর্যন্ত কোনো উপকার হয়নি। রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে ২০ বিঘা জমির ওপরে পিজিসিবি কোম্পানি লিমিটেডের ১৩২ কিলো ভোল্টের বৈদ্যুতিক সঞ্চালন কেন্দ্রের একটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক প্রকৃত জমির মালিকদের মামলা দিয়ে ফসল নষ্ট করে হামলা চালিয়ে এসব জমি হাতিয়ে নিয়েছেন। কাউকে জমির একটি টাকাও দেননি। 4টা করে ফসল হয়, আর সেখানে করেছে লাল ধানি 1 ফসলের জমি বলে একবার করেছে। এখানে 3-4টা ফসল হয়, তার ভাই লাদাক মামলা দিয়ে আমাদের 37 জন আসামি। এনামুলের চোখ যে জমিতে পড়েছে তা তিনি যে কোনোভাবেই দখল করে ছেড়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। সন্ত্রাসী বাহিনী দিয়ে জমি দখল করে সেই সব জমিতে মার্কেট নির্মাণ করার অভিযোগও রয়েছে আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে। জোর করে দখল করে এখানে ঘর করা দিচ্ছে। প্রশাসনের কাছে গেছি, প্রশাসনেরা কোনো কাজ করেনি। কাটবো না, একটা এতগুলো জমি, এত টাকা দাম, আর এই জমি আমরা কিনতে পারবো? অভিযোগ রয়েছে ভবানীগঞ্জ নিউ মার্কেট তৈরির সময় মানুষের জমি দখল করেছেন তিনি। প্রতিবাদ করলে নিজের সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা ও প্রশাসনকে অবৈধভাবে ব্যবহার করে বিভিন্ন মামলার ভয় দেখানো হতো। আমাদেরকে হাঁটায় দেয়, এমনকি ভয় দেখায় যে সব কিছু আমাদেরকে উঠায়, এমনকি আমাকে আমার বাবাকে উঠায় নেওয়া যাবে। বিনা নোটিশে উনি আমাদের দোকান ভাঙচুর করেন এবং আমাদেরকে কিছুই দেন না। পুলিশ দিয়ে আমাদেরকে ভয় দেখায়, যদি তোমরা এখানে বাধা দাও, কোনো কমপ্লেন করো, তাহলে তোমরা জোড়া খুনের আসামি হবা। এলাকায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী নিয়োগের নামে হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এনামুলের বিরুদ্ধে। ভর্তি ফর্ম পূরণ আসার সাথে সাথে সরকারি কলেজে একাডেমিক কাউন্সিল নিয়ে বসে তার মাধ্যমে কমিটি গঠিত হয়, সেই কমিটি ওই কাজগুলো পরিচালনা করে, যেটা আমরা বঞ্চিত, আমরা এখনো পর্যন্ত পাইনি। মোটামুটি 1,40,00,000 টাকা প্রায় নিয়োগ বাণিজ্য এখানে করেছেন। ২০০৮ সালে ইঞ্জিনিয়ার এনামুলের বাৎসরিক আয় ছিল ২০ লাখ টাকা। স্ত্রীরও ছিল না কোনো আয়, তবে দুজনের শেয়ার সহ নগদ ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ ছিল প্রায় 4.5 কোটি টাকা। আর 15 বছরের ব্যবধানে এনামুলের বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে 1,24,00,000 টাকা। স্ত্রীর বাৎসরিক আয় না থাকলেও দুজনের নামে শেয়ার সহ নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ রয়েছে 14.5 কোটি টাকা। সংসদ সদস্য হয়েও পেয়েছেন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন। গেল 1 সপ্তাহ ধরে চেষ্টা চালিয়েও এনামুল কিংবা তার ঘনিষ্ঠ কাউকে এসব নিয়ে কথা বলতে পাওয়া যায়নি। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। জনসনদ জালিয়াতির মামলায় পাবনার আহমদপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমনকে গ্রেফতার করেছে র্যাব। গেল মার্চে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে জনসনদ নেয়ার বিষয়ে প্রতিবেদন প্রচার হয় যমুনা টেলিভিশনে। মামলা হয় ইমন সহ অজ্ঞাত 4 জনের নামে। এই বিষয়ে সংবাদ সম্মেলন করছে র্যাব, সরাসরি যাচ্ছি সেখানে। সুবিধা নিয়েছেন সেটা কিভাবে? আপনারা প্রত্যেকেই হচ্ছে জন্ম সনদ বা মৃত্যু সনদের সাথে সম্পৃক্ত তৈরি করার সাথে, তো এটার কিছু ডকুমেন্টস ইনিশিয়ালি হচ্ছে আমাদের জমা দিতে হয় করতে গেলে, সেগুলো সার্ভারে আপলোড করার পরে ইওনো
সেগুলো অনুমোদন করে, তারপরে চেয়ারম্যান অনুমোদন করে, তারপরে হচ্ছে সচিব অনুমোদন সাপেক্ষে এটা প্রিন্ট আউট হয়ে সচিব সিগনেচার করে এবং এটার একটা পাসওয়ার্ড বা মোবাইল নাম্বার এই ইউএনও বলেন বা চেয়ারম্যান বলেন, সচিব বলেন, এদের প্রত্যেকের কাছেই থাকে। এখন আমরা যেটা হচ্ছে সচিবের সাথে কথা বলে এবং এই ইউনিয়নের অন্যান্য যারা স্টাফ ছিল তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই সচিব উনিও হচ্ছে নিজেও এই কম্পিউটার বা ডিজিটাল এই প্ল্যাটফর্ম সম্পর্কে খুব একটা অবগত ছিলেন না, যার ফলে চেয়ারম্যান তার পাসওয়ার্ড দিয়ে রাখতে হচ্ছে সচিবকে, সচিব তার পাসওয়ার্ড আবার দিয়ে রাখতে হচ্ছে এই কম্পিউটার অপারেটরকে। তো এই কম্পিউটার অপারেটর সে হচ্ছে সমস্ত এই পাসওয়ার্ড বা ওটিপি গুলো হচ্ছে তার যেহেতু কুকিগত ছিল সে এগুলা এবং এই জন্ম নিবন্ধন বা মৃত্যু সনদ তৈরির যে একটা মাঝে মাঝে এরকম চাপ তৈরি হয় যে প্রচুর জন্ম নিবন্ধন বা মৃত্যু সনদ তৈরি করতে হয়, তো এটার গ্যাপে হচ্ছে সে এগুলার অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতো। যে এই প্রক্রিয়াগুলো যাতে এই এত ডকুমেন্ট জমা দেয়া এত একটা লেংদি প্রসেস বা সময় সাপেক্ষ বিষয়কে অনেকে শর্টকাট করার জন্য হচ্ছে তা এই অসাধু বা অসৎ পটটা কেউ টাকার বিনিময় হচ্ছে একটু স্মুথ করার জন্য করতো। তো এই গ্যাপের ফলশ্রুতিতেই হচ্ছে এই ধরনের ঘটনাগুলো আমার মনে হয় ঘটে থাকে এবং এটা আমাদের মনে হয় যে পাবনা থেকে রেবের সংবাদ সম্মেলনে আমরা এতক্ষণ ছিলাম সরাসরি সেখানে। দর্শক, এই ছিল আজকের সারা দেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।